আসসালামু আলাইকুম। চিত্র চিরে চৈত্র মাস, লিখেছেন মম সাহা। চাঁদনি আপার দেবর আমার বুকে হাত দিয়েছে আপা। আমি খুব ব্যথা পেয়েছি। জানো কি বিশ্রী ছোঁয়া। 5 বছর বয়সী ছোট বোনের মুখে এমন একটি বিশ্রী কথা শুনতেই শরীরটা শিরশির করে কেঁপে উঠল চিত্রার। ঘর্মাক্ত মুখখানি রাগে লাল বর্ণ ধারণ করলো। বোনের দিকে দৃষ্টি দিতেই দেখলো ছোট্ট মেয়েটি ভয়ে কেমন গুটিসুটি মেরে আছে। তাড়াতাড়ি বোনকে নিজের দুহাতে আগলে নিল সে। হতভম্ব কণ্ঠে বলল, দেখি তো আমার চেরি সোনা, জামাটা একটু সরাও। আপা একটু দেখি। সবচেয়ে নিকটতম ভরসার স্থান পেয়ে বাচ্চাটি নির্দ্বিধায় জামা সরালো। জামা সরাতেই আটকে উঠল চিত্রা। কেমন লাল হয়ে গেছে মেয়েটার সাদা ধবধবে চামড়াটা। কি ভীষণ বিশ্রীভাবেই না ছুঁয়েছে এতটুকু বাচ্চাকে। ভাবতেই ঘৃণায় টইটুম্বুর হয়ে গেল চিত্রার শরীরের প্রতিটি শিরা উপশিরা। ক্ষেপে উঠল সে। অথচ বাড়ি ভর্তি এত মানুষ, ঝোঁকের বসে কিছু করে বসলে তার খেসারত না আবার ছোট চেরিকে দিতে হয়। বিরক্ত রাগ দুটো অনুভূতি মিলেমিশে একাকার হয়ে যখন আন্দোলন শুরু হলো চিত্রার মস্তিষ্কে, তখন বাইরে থেকে তার ডাক ভেসে এলো। আজ তার বড় বোন চাঁদনির গর্ভকালীন সময়ের 7 মাস পূর্ণ হওয়ায় ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানেই চাঁদনির শ্বশুরবাড়ির লোকজনও এসেছে। অবশ্য তার আপন বড় বোন নয় চাঁদনি, তার বড় চাচার মেয়ে হলো চাঁদনি আপা। আর ছোট চেরিও তার আপন বোন নয়, তার ছোট চাচার মেয়ে হলো চেরি। চেরির পূর্ণ নাম তৃণলতা, কিন্তু আদর করে সবাই বাচ্চাটাকে চেরি বলে। আর মেয়েটা চেরি ফলের মতনই সুন্দর, আদুরেও গোলগাল। তাই তো এতটুকু বাচ্চাও আজ বাজে ছোঁয়ার শিকার হলো। চিত্রাদের পরিবারটা বেশ বড় পরিবার বলা যায়। চিত্রার মা, বাবা, বড় বড় চাচা চাচি, ছোট চাচা চাচি, চিত্রার আপন বড় ভাই তুহিন, বড় চাচার ছেলে দুজন, দিহান আর ত্রিশান, ফুপি আর ফুপির একমাত্র ছেলে, বাড়ির সবচেয়ে ছোট সদস্য অনয়, চেরির আরেকজন বড় বোন, সে চিত্রারও বড়, ওহি আপা এবং চিত্রা নিজে। চাঁদনিও বড় চাচার মেয়ে, কিন্তু তার বিয়ে হয়েছে বিদায় তাকে এই পরিবারের দলে আর টানা হয় না, কারণ সে এখন অন্যের ঘরের। একমাত্র চাঁদনির বিয়ে হওয়ার ফলে এত বড় পরিবারের একজন মাত্র সদস্য কমেছে। আপা আম্মু শুনলে তো আমায় বকবে, তাই না? আম্মু তো বলে এত দুষ্টুমি না করতে, অচেনা কারো সাথে না খেলতে। আমি কিভাবে জানবো ওই ভাইয়াটা আমাকে চকলেটের কথা বলে এমন ব্যথা দিবে, অন্ধকার ঘরে ডেকে নিয়ে যাবে খারাপ কাজ করার জন্য। আমি আর দুষ্টুমি করব না আপা। চেরির এমন অসহায়ত্ব দেখে বুক ভার করে কান্না এলো চিত্রার। বয়সন্ধির বয়স তো, তাই আবেগের স্রোতে কান্নাটাই আসে প্রথমে। কিন্তু সে কাঁদবে না মেয়েটার সামনে, তাহলে মেয়েটা আরো বেশি ভয় পেয়ে যাবে। কণ্ঠনালীতে আটকে থাকা কান্নার স্রোতটা গিলে ফেললো চিত্রা। খুব কষ্টে মুখে হাসি হাসি ভাব ফুটিয়ে বলল, কেন খেলবে না তুমি? হ্যাঁ, অবশ্যই খেলবে। আপা আছে না তোমার সাথে, কেউ কিছু করবে না। আর দেখো, তুমি কেবল ওই পচা ভাইয়াটার রুমের সামনে আর যাবে না, কেমন? মনে থাকবে তো? অবশ্যই ডানে বামে মাথা নাড়ালো। কি নিষ্পাপ ছোট মুখখানা, টানা টানা মায়া মায়া দুটি চোখ বাচ্চাটার। অনেক ফর্সা আর স্বাস্থ্য ভালো হয় ভীষণ আদুরে লাগে মেয়েটাকে। আর এই ছোট্ট মেয়েটার শরীরে হাত দিতে নাকি বাঁধেনি ওই লোকটার। কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে, এত সহজে তো ছাড়া যাবে না অসভ্যটাকে। বোনের মুখখানা ধুয়ে দিয়ে সুন্দর করে চুলগুলো বেঁধে দিল চিত্রা। কান্না করতে করতে লাল হয়ে গেছে বাচ্চাটার মুখ। পারে না যেন বুকের সবটুকু স্নেহ ঢেলে দেয় মেয়েটার তরে। চেরিকে তৈরি করিয়ে চিত্রা নিজেও গোসল করে এলো। মাত্রই কলেজ থেকে এসেছিল সে। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার, তাই এখন নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কলেজে। সেই সুবাদেই বাড়িতে অনুষ্ঠান থাকা সত্ত্বেও তাকে কলেজ যেতে হয়েছিল। সে অবশ্য তত উন্নত শ্রেণীর ছাত্রী নয়, কোনো মতে চলনসই রেজাল্ট হলেই সে সন্তুষ্ট। ভাদ্রের উত্তপ্ত গরমে পরিবেশ উত্তপ্ত, আর সেই গরম দিয়ে এসে হুট করে এমন ঘটনার সম্মুখীন হওয়াতে বিরক্তিতে তেতোভাব চলে এলো তার শরীরে। গোসল করায় আপাতত কিছুটা শান্তি মিলছে। গোসল করে লাল টকটকে একটা 3 পিস পরলো চিত্রা। অতঃপর চেরির হাত ধরে বাড়ির বাগানের দিকে এগিয়ে গেল। মূলত অনুষ্ঠানটা সেখানেই। বিরাট আয়োজন করা হয়েছে চাঁদনির জন্য। কত রকমের খাবারের যে আয়োজন করা হয়েছে তা হিসেব করেও শেষ করা যাবে না যেন। চিত্রা ছুটে এসে ধপ করে তার আপুর পাশ ঘেঁষে বসে পড়ল। চিত্রাকে দেখে ভারী পেটের গোল গাল ফর্সা ধবধবে চাঁদনি
মুচকি হাসলো, বাম গালটা টেনে দিয়ে বলল, কই ছিলি চিতাবাঘ? এতক্ষণ লাগিয়ে কি পরীক্ষা দিয়েছিস শুনি? পরীক্ষাকে এত সিরিয়াসলি নেওয়ার মেয়ে তো তুই না। কি ব্যাপার শুনি? বড় আপার দিকে আর চোখে তাকিয়ে মুখ বাঁকালো চিত্রা, বেশ ভাব নিয়েই বলল, তোমাদের মতন জজ ব্যারিস্টার হওয়ার মতন ছাত্রী হয়তো না, তাই বলে পাশ মার্কটা তুলবো না? বাবাকে তো চেনো, ফেল করার অপরাধে না আবার জেলে দিয়ে দেয়। নিজের ক্ষমতার যে দাপট দেখায় সে। কথাটা বলেই হাসলো চিত্রা। মেয়েটা তার বাবাকে বেশ ভয় পায়। একমাত্র নিজের বাবাকে ছাড়া পুরো পৃথিবীকে উত্তক্ত করার ক্ষমতা তার আছে। বাবার সাথে তার যে শীতল একটা যুদ্ধ প্রতিনিয়ত হয় তা সবারই জানা আছে। তবুও নিজের বাবাকে তো আর এমন কথা বলা শোভা পায় না। সেজন্যই চাঁদনি চোখ রাঙালো, ছোট ধমক দিয়ে বলল, এমন বলে না চিতাবাঘ, তুই না ভদ্র মেয়ে? হ্যাঁ, আমি কি তা অস্বীকার করেছি? ভদ্র বলেই তো পিছে পিছে বলছি, অভদ্র হলে তো মুখের সামনে বলতাম। কথাটা বলেই পিচেল হাসলো চিত্রা। চাঁদনি চেয়েও রাগি রাগি মুখ করে রাখতে পারলো না। চিত্রাটা এমনই, যেখানে থাকবে সেখানেই হাসির মেলা বসবে। চাঁদনি আর চিত্রার কথার মাঝে চোখের গোল চশমাটা ঠেলতে ঠেলতে হরেক পদের ভাজার থালা নিয়ে উপস্থিত হলো ওহি। ঘাড় অব্দি চুলগুলো গরমে বেশ বিরক্ত করছে তাকে। ওহির মুখমণ্ডলে একটা নিষ্পাপ নিষ্পাপ ভাব থাকে সব সময়, আর মেয়েটা বেশ গম্ভীরও। বড় পিতলের থালাটার মাঝে 7 রকমের ভাজাভুজি। ভারী থালাটা চাঁদনির সামনে রেখে ক্ষান্ত হলো সে। সব খাবার আপাতত চলে এসেছে। থালাটা রেখেই ওনা দিয়ে নিজের মুখটা মুছে নিল ওহি। চেরিকে নিজের দিকে টেনে নিয়ে ধীর স্বরে বলল, তোমার খিদে লেগেছে চেরি? আপা কি তোমাকে খাবার খাইয়ে দিবে? ছোট চেরি ওহির কোমরের দিকে জামা একটি ডানে বামে মাথা নাড়িয়ে বলল, বড় আপার খাওয়া হোক, তারপর আমি খাবো। চিত্রা আপা খাইয়ে দিবে। চেরির কথাটা ভালো লাগলো না ওহির। বিরক্তিতে নাক মুখ কুচকে বলল, তোমার চিত্রা আপা নিজের খাবার নিজে খেতে পারে নাকি যে তোমাকে খাইয়ে দেবে? ওহির কথায় মুখ ভেঙচি কাটলো চিত্রা। চেরির দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল, তোমার মেজো আপা অনেক খেতে পারে বুঝলে, তাই তো এমন কাঠির লাহান শুকনা। এই চিত্রা, কেমন ভাষার ব্যবহার করিস বাড়িতে? তোর সাথে থেকে চেরিও এসব শিখে। ওহির নাক মুখ ছিটকানো কথায় ফিক করে হেসে দিল চিত্রা। হাসতে হাসতেই বলল, ছোট আপা, তুমি তো শিক্ষক হবে তাই না? তোমার সাথে পারফেক্ট মানাবে সেই পেশা। এখনই তোমার মাঝে একটা মাস্টারনি মাস্টারনি ভাব আছে, সমস্যা নাই। তুমি আমাদের দিয়েই প্রথম প্র্যাকটিসটা করতে পারো, আমরা মাইন্ড করব না। চিত্রার কথার তালে চাঁদনিও হাসলো। ওহি কপাল কুচকে দাঁড়িয়ে রইল উত্তরবিহীন। চিত্রার সাথে কথা বলাই এক ধরনের বোকামি, আর ওহি বরাবরই নিজেকে ভীষণ চালাক দাবি করে। পুরো বাগান ভর্তি নিজেদের বাড়ির মানুষই গিজগিজ করছে। মাত্রই অনুষ্ঠান শুরু হবে। হুট করে কোট প্যান্ট পরা চাঁদনির দেবরটা হাজির হলো। ধপ করে বসে পড়লো চিত্রার পাশে। তাকে দেখতেই গুটিয়ে গেল ছোট চেরি। চিত্রারও হাসি হাসি মুখে অমানিসার ছায়া দেখা দিল। মুখ আদার করেই সে চাঁদনির পাশ থেকে উঠে গিয়ে চেরির সাথে দাঁড়ালো। চাঁদনির দেবর মাহিন সবার দিকে তাকিয়ে কেমন হাসলো। গদগদ কণ্ঠে চিত্রার উদ্দেশ্যে বলল, আরে আরে বেআইন সাহেবা, উঠে পড়লেন যে? আমার পাশে বসলে কি ক্ষয় হয়ে যাবে নাকি শরীর? চিত্রা মুখ বাঁকালো, অন্যদিকে তাকিয়ে বলল, আপনার তো অনেক কারেন্ট, যদি শক খেয়ে যাই। চিত্রার এহেন কথায় চাঁদনি কোনো রকমে নিজের হাসি মুখটা বজায় রাখলো। বোনের এমন ভঙ্গির কথা তার যে ততটা পছন্দ হয়নি সেটা প্রকাশ না করার আপ্রাণ চেষ্টা চালালো ভেতরে ভেতরে। চিত্রার বড় ভাই তুহিন এগিয়ে এলো বোনদের দিকে। বেশ গম্ভীর স্বরে বলল, চিত্রা, যা তো তুই একটু ছাদের মরিচ গাছ থেকে কালো কালো কয়েকটা মরিচ তুলে আন। জানিস না, চাঁদনিটা মরিচের গ্রান পেলেই খুশি হয়ে যায়। যা নিয়ে আয়। ভাইজান, বড় আপার পেটের ছোট্ট বাবুটা ঝাল খেতে পারবে? চেরির প্রশ্নে হাসলো তুহিন, মাথায় আদুরে হাত বুলিয়ে বলল, হ্যাঁ খেতে পারবে চেরি, ও তো খুব সাহসী বাবু, তাই পারবে। ঝাল না খেলে বড় হবে কিভাবে? ঝাল না খেলে বড় হওয়া যায় না বুঝি? এজন্যই কি বাহার ভাই এত ঝাল খায়? তাই তো বলি, বাহার ভাই অত বড় কেন? তুহিন মিষ্টি হেসে চেরির গাল টেনে দিল। অতঃপর চোখের ইশারায় চিত্রাকে মরিচ আনার তাগাদা দিল। যেই না চিত্রা যেতে নিবে তন্মধ্যেই চিত্রার বড় চাচি হাজির হয়। ব্যতিব্যস্ত কণ্ঠে বললেন, আহা, দুপুর হয়ে এলো যে, অনুষ্ঠান শুরু করতে হবে। চিত্রা, মা, যা তো বাহারকেও ডেকে আন। এক দৌড়ে যাবি আবার এক দৌড়ে আসবি, যা। চিত্রা মাথা দুলিয়ে ছুট লাগালো ছাদের দিকে। তবে যাওয়ার আগে চেরিকে ছোট আপার সাথে থাকার নির্দেশ দিয়ে গেল ভীষণ সাবধানে। ছাদে টুকটাক সবজি গাছের পাশাপাশি অনেক রকমের ফুল গাছ অবস্থিত।
বিভিন্ন ধরনের ফুল সংগ্রহ করাই যেন চিত্রার কাজ। তার ভীষণ ভালো লাগে এই কাজ করতে। তাই তো ছাদে প্রবেশ করার সাথে সাথেই পা বাড়ালো ফুল গাছগুলোর দিকে। কয়েকদিন আগে 3টি নতুন ফুলের চারা গাছ লাগিয়েছিল, আর সবগুলোরই কি সুন্দর হাসি হাসি ফুটন্ত মুখ দেখা যাচ্ছে। চিত্রা মুগ্ধতা সামলাতে না পেরে পত্রলেখা, মৌসন্দা আর রঙন ফুলের গাছ থেকে একটা একটা করে ফুল ছিঁড়ে নিল। ওই ফুলের গাছগুলো ততটা সহজলভ্য নয়। কিছুদিন আগে যখন সে এই 3টা ফুলের গাছের জন্য হা হুতাশ করছিল, তখনই ছাদে দেখা যায় এই ফুলের গাছ। চিত্রা জানে ভাইজান বা বড় চাচা ছাড়া কেউ এই কাজ করবে না, কারণ তারা দুজনেই চিত্রার সকল আবদার পূরণ করার জন্য সর্বদা সচেষ্ট থাকে। আর চিত্রার আবদারটাও যেন তাদের কাছে। আনমনে ফুলগুলো মাথায় গুঁজতেই পেছন থেকে ভরাট পুরুষশালী কণ্ঠ ভেসে এলো, এই মেয়ে, ফুল ছিঁড়েছ কেন? গাছের ফুল গাছেই শোভা পায়, তাকে ছিঁড়ে নিজের চুলে গোজার মধ্যে কোনো মহত্ব নেই। গম্ভীর পুরুষালী কণ্ঠের এমন ধমকে বিরক্ত হলো চিত্রা। সেই বিরক্ত ভাব কপাল কুঁচকে ঝেড়ে ফেলে বলল, গাছটা কি আপনার? আপনার তো না। গাছটা কি তোমার? তোমারও তো না। গাছটা বর্তমানে যেখানে অবস্থানরত সে মাটির উপর দাঁড়িয়ে আছে, গাছটা এখন তার। লোকটা যে বরাবরই যুক্তিতে পারদর্শী, চিত্রা তা জানে। তাই এই গম্ভীর মানবকে বিব্রত বোধ করাতে কুটিল হেসে বলল, আপনিও তো আমার বাড়িতে অবস্থান করছেন, তাহলে আপনি কি আমার? প্রশ্ন শুনে লোকটা হাসলেন। চিত্রার মাথায় যে অসৎ বুদ্ধির ছড়াছড়ি সেটা তার ভালোই জানা আছে। তাই 2 আঙ্গুলের মাঝে থাকা সিগারেটটায় শেষ টান দিয়ে ধোঁয়াগুলো আকাশ পানে উড়িয়ে কেমন সতর্ক কণ্ঠে বললেন, আমায় জ্বালাতে এসো না মেয়ে, নিজেই চলে যাবে। চিত্রা মুখ ভেঙচি কাটলো, ঘুমরা মুখে বলল, নিচে আপার অনুষ্ঠান শুরুর পর্যায়ে আপনাকে ডাকছে বড় চাচি। আমি গিয়ে কি করব? তোমার আপা কিভাবে এত খাবার খায় সেটা দেখবো? চিত্রার পারদে পারদে বিরক্তির ভাব বাড়লো। মরিচ গাছের দিকে যেতে যেতে বলল, একদম আপনার গা ছাড়া ভাব আমায় দেখাবেন না। যেতে মন চাইলে যাবেন, না হয় যাবেন না। অনুষ্ঠান তো আর আমার না যে আপনার হাতে পায়ে ধরে নিয়ে যাব। আর তাছাড়া আপনি তো সবসময় বাসায় থাকেন না, আজ আছেন বলেই ডাকছে। আমি গেলে তো তোমার হিটলার বাপ নাক মুখ কুচকাবে। যাই, একটু ওনার শিরার উপশিরার বিরক্ত ছড়িয়ে আসি। চিত্রা আর কোনো উত্তর দিল না। মরিচ গাছের দিকে এগিয়ে গেল সে। লোকটার বাউন্ডুলে ছন্নছাড়া ভাবটা ঠিক পছন্দ না তার। বাবা মেয়ের এদিকে ভীষণ মিল, দুজনেই এই ছেলেকে দেখতে পারে না। বাহার বাইয়ের ধপাধপ চলে যাওয়ার শব্দ শোনা গেল। যেতে যেতে বললেন, শোনো মেয়ে, আমি ছুঁয়ে দিলে পরে অকালেই যাবে ঝরে, গলে যাবে যে বরফ গলে না। চিত্রা তাকিয়ে রইল লোকটার দিকে। শ্যামলা ছিপছিপে গড়নের লোকটার এমন খুঁজো খুঁজো জিনিসগুলোই যেন বৈসন্তীর আকর্ষণ। মাথা ভর্তি ঝাপটা চুলগুলো কেমন হেলে দুলে পড়ছে। সিগারেট ফুঁকে যাওয়া পোড়া ঠোঁটেও যেন আরেক প্রকারের মাদকতা আছে। পুড়ে যাওয়া গাঢ় খয়েরি রঙের ঠোঁটটাকে বহুরূপী ডালিয়া মনে হয়। চিত্রার ভাবনার মাঝে নিচ থেকে হইচই ভেসে এলো। চিত্রা দৌড়ে ছাদের কার্নিশ ঘেঁষে নিচে তাকাতেই দেখলো মাহিন গাল ধরে দাঁড়িয়ে আছে, আর তার সামনে বেশ গাছাড়া ভাব নিয়ে দুহাত পকেটে গুজে দাঁড়িয়ে আছেন বাহার ভাই। উফ, সত্যিটাই লোকটা জ্বালিয়ে দেবেন একদিন। ঝরঝরে রোদ্দুরে ঘামে ভিজে ঝবঝবে হয়ে আছে প্রত্যেকের শরীর, সাথে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে আকস্মিক ঘটনায়। ধূপধাপ পা ফেলে তন্মধ্যে ছুটে এসেছে চিত্রা। মাহিন গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেও বোধ হয় বুঝতে পারছে না চরের কারণটা কি। তুহিন এগিয়ে এলো প্রথমে, কোন রকম উচ্চ বাক্য না করেই শীতল কণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে বাহার ভাই? মাহিন কিছু করেছে? বাহার ভাই যে সবে একটা অদ্ভুত কাজ করেছেন সেটার কোনো ছাপ তার মুখমণ্ডলে নেই, বরং বেশ স্বাভাবিক কণ্ঠে বললেন, আমি মানুষকে শুধু শুধু কিছু দেই না, জানোই তো। নিশ্চয়ই সে দেওয়ার মতন কাজ করেছে, তাই দিয়েছি। তুহিন মাহিনের দিকে তাকালো। বাহার ভাই সোজা সাপটা উত্তর দেবেন না, এটা সে বেশ ভালো করেই জানে। বাহারের চরিত্রের সাথে সাথে সোজা সাপটা উত্তরটা আশা করাও এক ধরনের বোকামি। তাই সে দ্বিতীয় প্রশ্নটা মাহিনকেই করলো, কি করেছো মাহিন? ততক্ষণে মাহিনেরও হতভম্ব ভাব কেটে গেল। অবাক কণ্ঠে বলল, আমি তো কিছু করিনি। বাহার ভাই পকেটে হাত গুজেই হাসলেন, ক্ষীণ হাসি। কিন্তু ততক্ষণে মাহিনের পরিবার খেপে গেল বেশ। হৈ হৈ করে ছুটে এলেন মাহিনের মা, মানে চাঁদনির শাশুড়ি। আঙুল উঁচিয়ে বাহারের দিকে তাক করে দাঁত কিরমির করে বললেন, এই ছেলে, এই তোমার সাহস কিভাবে হলো আমার ছেলের গায়ে হাত তোলার? কিছুই তো করলাম না আন্টি, সাহসের কি দেখলেন এখনো? মহিলার দাঁত কিরমির করা প্রশ্নের জবাবে এমন উত্তর যেন অনাকাঙ্ক্ষিত ছিল। দূর হতে চিত্রার ভয়ে হাত পা কাঁপছে।
এখানে তার বাবা উপস্থিত না থাকলে হয়তো এতটা ভয় তাকে কাবু করতে পারতো না। অথচ তার বাবা রক্তলাল চক্ষু নিয়ে তাকিয়ে আছেন। ঘটনা বিগড়াতে যে বেশি সময় লাগবে না তা বুঝতে বেশি সময় লাগলো না চিত্রার। মাহিনের মা লতা বেগমের রাগ চক্রবর্তী আকারে বাড়ল। বেছে বেছে তিনি চিত্রার বাবা নুরুল সওদাগরের দিকে তাকিয়ে চোখ দিয়ে অগ্নিবর্ষণ করে বললেন, ভাই সাহেব, আপনারা হা করে সবটা দেখছেন? বাইরের একটা উটকো ছেলে আপনাদের সামনে এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেললো, অথচ আপনারা নিশ্চুপ। ছেলেটাকে ধমকও দিচ্ছেন না। ওনার ধমকের পরোয়া অন্তত বাহার করে না আন্টি। ভুল জায়গায় ভুল তথ্য প্রেরণ করাটাই বোধহয় মহিলা সমাজের কাজ। এবারও বাহার ভাইয়ের কণ্ঠ স্বাভাবিক, তবে স্বাভাবিক থাকতে পারলেন না নুরুল সওদাগর। ধমকের স্বরে বলে উঠলেন, এই অসভ্য ছেলে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? অন্যায় করেছে অথচ ন্যূনতম লজ্জাবোধ নেই। লজ্জাবোধের ফাংশনটা আমার ঠিক কাজ করে না। আর ভুল জায়গায় তো আরো আগে কাজ করে না। সূর্যের তেজ বাড়লো, সাথে তরতর করে বাড়লো নুরুল সওদাগরের রাগও। বড় বড় পা ফেলে এগিয়ে এলেন বাহারের দিকে। বাহার ভাইয়ের বুকের বাম পাশটাতে ধাক্কা দিলেন শরীরের সর্বশক্তি দিয়ে। লোকটা দুপা পিছিয়ে গেলেন অপ্রত্যাশিত ধাক্কায়, অথচ কোনো প্রতিক্রিয়া দেখালেন না নুরুল সওদাগরকে। বরং কোনো বাক্য ব্যয় ছাড়াই বিরাট আরেকটা চর বসালেন মাহিনের গালে। পরিস্থিতি আরেক ধাপ হতভম্ব হলো। সবাই কেবল ফেলফেল করে তাকিয়ে রইল। নুরুল সওদাগরও বোধ হয় কম হতভম্ব হলেন না। বাহার ভাই যেন অদৃশ্যভাবে চরটা তাকিয়ে দিলেন। নুরুল সওদাগরের মতন শক্ত কঠোর পুরুষ ভাষা হারালেন। নিজের বড় ভাইয়ের দিকে তাকালেন হতভম্ব চোখে। কোনো মতে উচ্চারণ করলেন, বড় ভাই, আপনি দেখলেন তো? ছাদের কার্নিশ ঘেঁষে অনবরত কাক শোরগোল তুলল। পরিবেশ যেন প্রয়োজনের তুলনায় শীতল। চিত্রার বড় চাচা গলা পরিষ্কার করে যখন বাহার ভাইয়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালালেন, তখন বাহার ভাই সবাইকে অবাক করে দিয়ে তৃতীয় তথাপি শেষ চরটা মারলেন মাহিনের ডালগালে এবং সবাইকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে দিয়ে পকেট থেকে সিগারেট বের করে হেলতে দুলতে চলে গেলেন বাড়ির মেন গেট পেরিয়ে। সবাই কেবল তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। বর্তমানে এই তাকিয়ে থাকাটাই যেন উত্তম কাজ হয়ে দাঁড়ালো সবার কাছে। লতা বেগম তার পাশের চেয়ারটায় ধপ করে বসে পড়লেন। এতক্ষণের ঘটা কর্মকাণ্ড যেন সবারই নেহাত ভ্রম মনে হলো। বাহার যখন গেট পেরিয়ে অদৃশ্য হলো, উচ্চ কণ্ঠ শোনা গেল নুরুল সওদাগরের। ভয়াবহ রকমের চিল্লিয়ে বললেন, এই বেয়াদব ছেলেটা যেন এই বাড়িতে আর পা না রাখে। বিনা কারণে একটা ছেলেকে এতগুলো চল মারলো, অথচ তার ভয় আফসোস কিছুই নেই। বড় ভাই, এটার বিহিত আপনাকে করতেই হবে। বাবা, বাহার ভাই অকারণে কিছুই করেন না, আমরা সবাই জানি। নিশ্চয়ই আমাদের অজান্তে কিছু হয়েছে। তুহিনের কথা থামলো। তার কথার পৃষ্ঠে উত্তর দিলেন চাঁদনির স্বামী। লোকটা নিপাট ভদ্রলোক, খুব সহজে রেগে যান না। ভীষণ ঠান্ডা মানুষ। যুদ্ধ ঝামেলা এড়িয়ে চলেন বলেই জীবনের সুখী মানুষ তিনি। কিন্তু আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর লোকটাও চুপ থাকতে পারলেন না। বিস্ময় নিয়ে বললেন, তুহিন, তোমার কথাই না হয় মানলাম। এতগুলো চোর তো আর এমনি এমনি দেয়নি, নিশ্চয়ই কারণ আছে। বাহার ভাইয়ের উচিত ছিল না সে কারণগুলো বলার? এতগুলো মানুষকে এক সমুদ্র প্রশ্নের নিচে ফেলে দেওয়াটা ওনার মতন বুদ্ধিমান লোকের কাছে প্রত্যাশিত নয়। সব জায়গায় গা ছাড়া ভাবটা আদৌ মানানসই? অবস্থা বেগতিক। কথার পৃষ্ঠে শুরু হলো কথার ঘাত প্রতিঘাত, অথচ যাকে নিয়ে এত কিছু সে নির্জীবভাবে প্রস্থান নিয়েছে। বাহার ভাইয়ের কাজটা বড্ড চোখে বাঁধলেও বাড়ির বেশিরভাগ মানুষই তার পক্ষেই কথা বলছেন। কথা কাটাকাটির যখন বাজে পর্যায়ে, তখন চিত্রার মনে হলো বাহারের পক্ষ থেকে একটা কারণ উল্লেখ করতে হবে যেন চরটা যুক্তিযুক্ত হয়। যেমন ভাবনা তেমন কাজ করার আগেই বাড়ির সবচেয়ে গম্ভীর ও ঠান্ডা প্রকৃতির মানুষ ওহি কথা বলে উঠল। খুব ক্ষীণ স্বরে বলল, বাহার ভাই আমার পক্ষ থেকে চরটা মেরেছেন, ওনার দোষ নেই। অবাকের উপর অবাক হচ্ছেন পরিবারের বড় সদস্যরা। ছোটরাও সেই তালিকার বাইরে নয়। ওহির মা ছুটে এলেন মেয়ের দিকে। ধমকে বললেন, কি বলছিস ওহি? আজে বাজে কথা বলবি না একদম। মায়ের ধমকে ভয়ে ওহির মুখটা এতটুকু হয়ে গেল। তখন মেয়েটার ভরসার হাত হয়ে এলেন চিত্রার মা। এই ভদ্রমহিলা প্রচুর বুদ্ধিমতী। ওহির কথার ইঙ্গিত বুঝতে তার এক সেকেন্ডও ব্যয় হলো না। তাই নিজের ছোট যাকে চোখের ইশারায় চুপ করিয়ে ওহিকে আদুরে স্বরে জিজ্ঞেস করলেন, আচ্ছা ওহি, বলো তো মাহিন ঠিক কি করেছে তোমার সাথে? অসভ্যতাম্য করেছে কি? ওহি উপর নিচ মাথা নাড়ল, যার অর্থ হ্যাঁ। চোখের গোল গোল গ্লাসের চশমাটা ঠেলে চোখের সাথে আটোসাটো করে দিয়ে নত মুখে বলল, মাহিন আমার স্পর্শকাতর জায়গায় বাজেভাবে ছুঁয়েছে, সেটাই হয়তো বাহার ভাই দেখে ফেলেছেন। আমি তো লজ্জায় প্রতিবাদ করতে পারতাম না, ভাগ্যে শুনে করে দিয়েছেন। সবার দৃষ্টি এবার মাহিনের দিকে এসে পড়ল। মাহিন অবাক চোখে তাকিয়ে রইল ওহির দিকে।
তুহিন এসে এলোপাথারি কতগুলো আঘাত করলো তার শরীরে। ঘৃণায় প্রত্যেকের শরীর রিরি করে উঠল। ওহি স্বভাব সুলভ বেশ ঠান্ডা মেয়ে। এই মেয়ে যে বানিয়ে বানিয়ে কিছু বলবে না সেটা সবারই জানা। লতা বেগম নিজের ছেলের বেহাল অবস্থা মানতে না পেরে ছেলের সামনে সুরক্ষার দেয়াল হয়ে দাঁড়ালেন। ছেলেকে নিজের পিছে আড়াল করে হাত জোর করে বললেন, আমার ছেলেকে আর মেরো না বাবা, অনেক তো মেরেছ, ও ক্ষমা চাইবে ওহির কাছে, এবারের মতন ছেড়ে দাও। আমি ওর আচরণে লজ্জিত, ভাবতে পারিনি আমার ছেলে এমন হবে, ক্ষমা করো বাবা। তুহিনের রাগ তখন আকাশ সমান। নিজের বাড়ির মেয়েদের সে যথেষ্ট সামলে রাখে, অথচ এই আত্মীয় নামক জানোয়ারটা নাকি বাজে আচরণ করে বেঁচে যাবে? কখনোই না। তুহিন তার বাবার উদ্দেশ্যে হুঙ্কার ছাড়লো, বাবা এবার আপনি কিছু বলবেন না? এতক্ষণ তো অনেক কথা বলছিলেন, ওরে এবার জেলে দেন। এত সব বড় সাহস ওর, হ্যারাসমেন্টের দায়ে জেলের ঘানি টানবেও ব্যবস্থা করুন। উৎসব মুখর পরিবেশটা হুট করে ভয়াবহ রূপ ধারণ করলো। চেরিকে আঁকড়ে ধরে নিরুত্তর দাঁড়িয়ে রইল চিত্রা। সওদাগর বাড়ির সকল সদস্যই বেশ চতুর। আত্মীয়দের মাঝে এমন বৃষ্টি ঘটনা ঘটলে তাদের বড় মেয়ের সংসারেও যে আজ আসতে পারে সেটা তাদের ঢের জানা। পাড়া প্রতিবেশী চিচি শুরু করবে, তিলকে তাল বানাবে, ওহির চরিত্রে কিঞ্চিত কালি ছোড়াছড়ি হয়ে যাবে। বাড়ির সবচেয়ে বড় সদস্য আফজাল সওদাগর নিজের মুখ খুললেন, গম্ভীর কণ্ঠে বললেন, যা হয়েছে তা শেষ, মাহিনকে তো যথেষ্ট শাস্তি দেওয়া হয়ে গেছে, বাকিটা আমরা পারিবারিকভাবে মিটিয়ে নেব। এ নিয়ে আশা করি আর কোনো কথা হবে না। আমাদের মেয়ে এখানেই নেহাতি ভুক্তভোগী, ওকে নিয়ে আর কোনো সমালোচনা আর কেউ করবেন না আশা রাখি। শেষের কথাটা যে অন্য সবার উদ্দেশ্যে বলা তা বুঝতে বাকি রইল না কারো। লতা বেগম নিজের রক্তাক্ত ছেলেকে কোনোভাবে ধরে রেখে কঠোর স্বরে বললেন, আমি ওকে নিয়ে এখনই চলে যাচ্ছি। চাঁদনির তো আর কয়েক মাস পরে ডেলিভারির ডেট, ও এখানেই থাকুক। আমাদের বংশে বউদের প্রথম সন্তান তার বাবার বাড়িতেই হয়। মাহাতাব, তুই কি যাবি আমাদের সাথে? শেষের প্রশ্নটা তিনি নিজের বড় ছেলের উদ্দেশ্যে করলেন। মাহাতাব লোকটা ভদ্রলোক, সহজ সরল হলেও ভীষণ বাস্তববাদী। তাই নিজের মায়ের প্রস্তাবকে অকপটে নাকচ করে বললেন, আমার তো কথা ছিল সময়ে অসময়ে চাঁদনির পাশে থাকার, তাই এ সময়েও ওর পাশেই থাকতে হচ্ছে। তোমরা যাও মা। লতা বেগম বড় ছেলের দিকে ঘৃণার দৃষ্টি ফেলে চলে গেলেন। মহিলার ভাব এমন যে এ পৃথিবীতে তার ছোট ছেলের মতন শুদ্ধ পুরুষ আর দ্বিতীয়টি নেই। তাই ছোট ছেলে যাই করবে তা হাসি মুখে মেনে নেওয়াটা উচিত কাজ। যেহেতু চাঁদনির পরিবার মেনে নেয়নি, তাই বংশের নতুন নিয়ম বের করে শাস্তিস্বরূপ চাঁদনিকে ঘুরিয়ে পেঁচিয়ে ও বাড়িতে নিবেন না তা বুঝিয়ে দিয়ে গেলেন। কেউ কোনো রকম প্রতিক্রিয়া জানালো না। সবার ভাব এমন যে লতা বেগমের বংশের নিয়মটা তারা নির্দ্বিধায় পালন করবেন। যখন বড়দের কথোপকথন চলছিল, মাহিন দৃঢ়কণ্ঠে ওহিকে বলেছিল, আপনাকে তো আমি ছুঁইনি ওহি, তবে এবার নিশ্চয়ই ছুঁয়ে দেব। এমন ভাবে ছুঁব যেন নিজেকে দেখে নিজে লজ্জা পান। ওহি নিরুত্তর ছিল, ভাব এমন যে সে কথাখানা শুনেইনি। মাহিন আর তার মা চলে যেতেই আরেক দফা ক্ষমা চাইলেন মাহাতাব। ভাইয়ের কর্মকাণ্ডে যে তিনি লজ্জিত সেটা তার আচরণেই প্রকাশ পেল। সবটুকু ঘটনায় চাঁদনি ভরকে গেছে। সংসারটা ভাঙতে বসলো ভেবেই ভয়ে কাঁপলো তার মন। বাঙালি নারীদের কাছে তো আবার সংসারই সব, ধ্যান জ্ঞান বেঁচে থাকা।